হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের ডিগ্রির দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র পাঠদান করব এবং এর আগেও তোমাদের আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা ক্লাসগুলো দেখছো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমি তোমাদের কি বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে তোমাদের আমি দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। তো দেখো, এই দ্বিতীয় অধ্যায়ের আমি এর আগে আর একটা ক্লাস নিয়েছি এবং এটা তোমাদের দ্বিতীয় ক্লাস চলছে। প্রথম ক্লাসে আমি তোমাদের কি করেছিলাম, সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। যারা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখছো তারা অবশ্যই তোমরা জানো যে আমি এর আগে কি বিষয় নিয়ে কয়টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে দেখো, তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের উপরে আমি কতগুলো ক্লাস আমি নেব, কারণ দেখা যায় যে এক ক্লাসেই তো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তো আমি তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের উপরে তোমাদের 3 থেকে 4টা ক্লাস আমি তোমাদের নেব। তো এর মধ্যে একটা ক্লাস আমাদের চলে গিয়েছে। এখন দেখো, যে প্রশ্নটা নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে, প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে এবং তোমরা খাতায় কোশ্চেনগুলো কিন্তু লিখে রাখবে এবং কি কি বিষয় নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করছি। আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনার বিষয়, সেই বিষয়টা হচ্ছে বখতিয়ার খলজি বাংলা জয়ের কারণ কি ছিল। বখতিয়ার খলজি বাংলা জয়ের কারণ কি ছিল? দেখো, আমি তোমাদের কিন্তু এর আগেও কিন্তু বলেছি যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 2-3টা প্রশ্ন একত্র করেও তোমাদের রচনামূলক প্রশ্ন হতে পারে, কিন্তু আবার তোমাদের এক খণ্ড খণ্ড করেও তোমাদের ছোট ছোট করেও তোমাদের প্রশ্ন সংক্ষিপ্ত আকারেও হতে পারে। দেখো, প্রশ্নটা তোমরা লিখে নাও। বখতিয়ার খলজির বাংলা জয়ের কারণ কি ছিল। এই প্রশ্নটা নিয়ে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব। দেখো, বখতিয়ার খলজি বাংলা জয়ের কারণ কি ছিল, এই প্রশ্নটা তোমাদের অনেকভাবে থাকতে পারে। সেই জিনিসগুলো আমি তোমাদের বলে দিচ্ছি যে বখতিয়ার খলজি বাংলা জয়ের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। বখতিয়ার খলজি বঙ্গ বিজয়ের কারণ লিখো। বখতিয়ার খলজি বাংলা বিজয়ের প্রেক্ষাপট ও গুরুত্ব লিখো। বখতিয়ার খলজি বাংলা বিজয়ের পটভূমি লিখো। তাহলে দেখো, আমি কিন্তু অনেকগুলোই কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের আমি বললাম যে তোমাদের
একটা বিষয়ের উপরে তোমাদের অনেকভাবে প্রশ্ন তোমাদের থাকতে পারে। তো এইভাবে তোমরা কি করবে, আলোচনা করবে এবং তোমরা প্রশ্নগুলা কি কিভাবে থাকতে পারে, এই বিষয়গুলো প্রশ্নগুলো একটা প্রশ্ন কয়ভাবে থাকতে পারে, এই বিষয়গুলো তোমরা সুন্দর করে পড়বে। বই অনেকগুলো বই নিয়ে তোমরা প্রশ্নগুলো আহ, দেখবে এবং কিভাবে কয়টা প্রশ্ন কিভাবে থাকতে পারে এই বিষয়গুলো তুমি সুন্দর করে দেখবে। দেখো, ভূমিকা নিয়ে এখন আমি আলোচনা করব। দেখো, একজন ভাগ্য অনশনে অসীম সাহসী তুর্কির বীর হিসেবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ত্রয়োদশ শতাব্দীর শুরুতে পূর্ব ভারতে অভিযান চালান। প্রথমে তিনি দক্ষিণ বিহার ও পরে পশ্চিম ও উত্তর বাংলা অধিকাংশ এলাকা জয় করে বাংলা মুসলিম শাসকের যে পুনঃপ্রবর্তনকারী হিসেবে এই ভারতবর্ষের তথা বাংলার ইতিহাসে ও তারকা উজ্জ্বল খেতেতে স্বর্ণ অক্ষরে নিজের নামে স্বাক্ষর করেন। তাহলে এই বখতিয়ার খলজি সম্পর্কে আমরা অনেক কিছুই আজকে আমরা দেখব। দেখো, বখতিয়ার দেখো, বখতিয়ারের সহজ বাংলা জয়ের কারণ। জয়ের কারণ। এখন দেখো, তোমরা এই ভূমিকাটা আমি তোমাদের কি করলাম, আলোচনা করলাম। এখন আলোচনা করব বখতিয়ারের বাংলা জয়ের কারণ। দেখো, একজন সমনায়ক বা বাংলার প্রথম মুসলিম বিজয়ী হিসেবে বখতিয়ার খলজি মাত্র অল্প কয়েকজন সৈন্য নিয়ে কি করেছে, বাংলার এই রাজধানী দখল করার পেছনে নিম্নে কারণগুলো কাজ করেছে। এখন কি কি কারণগুলো কাজ করেছে, এই কারণগুলো আমি তোমাদের এক এক করে লিখে দেব এবং তোমরা কি করবে, সবাই সুন্দর করে লিখবে। দেখো, এক নম্বরে হচ্ছে ছদ্মবেশী বেশি আক্রমণ। দেখো, এক নম্বরে হচ্ছে দেখো ছদ্মবেশী আক্রমণ। 18 জন 18 জন ছদ্মবেশী সৈন্য নিয়ে তখন কি করেছিলেন, সৈন্য নিয়ে বখতিয়ার খলজি নগরীতে প্রবেশ করলেও তাদেরকে অস্ত্র অস্ত্র ব্যবসায়ী মনে করে রক্ষীরা কোনো বাধা দেননি। তারা দেখো, ছদ্মবেশী যখন আক্রমণ করেন তখন 18 জন সৈন্য নিয়ে তখন তারা কি করেছে, ছদ্মবেশী আক্রমণ করেছে এবং তারা কি মনে করেছে, অস্ত্র ব্যবসায়ী মনে করেন তারা এই রক্ষীরা তখন তারা কি করেছে, তাদেরকে বাধা দেয়নি। তারপরে দেখো,
নম্বরে পয়েন্ট দেখো, প্রচলিত প্রচলিত পথে পথে না আসা। দেখো প্রচলিত পথে না আসা, দেখো বক্তিয়ার খলজি বাংলা প্রবেশ করতেই প্রচলিত তেলিয়াগড়ের গিরিপথে পরিত্যাগ করে অত্যন্ত চতুরতার সাথে দুর্গ ও গিরিপথে গিয়ে তখন তারা কি করেছে, এই বাংলা আক্রমণ করার লক্ষণ সেনের বাহিনী কোনো রকম পূর্ব ও প্রতিরোধে গড়ে তুলতে পারেনি। এই প্রচলিত পথে না আসা 2 নম্বর পয়েন্টটা আমরা দেখলাম। এখন আমরা যাব 3 নম্বর পয়েন্টে যাব আমরা। দেখো তোমাদের কিন্তু সবাইকে আমি একে একে পয়েন্টগুলো লিখে দিচ্ছি এবং তোমরা ইচ্ছে করলে পয়েন্টগুলো কিন্তু লিখে নিতে পারো। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা পয়েন্টই কি করছি, তোমাদের আমি লিখে দিচ্ছি। দেখো দেখো 3 নম্বরের পয়েন্টটা লেখো তোমরা, লক্ষণ সেনের গুপ্ত দপ্তরের অযোগ্যতা। দেখো লক্ষণ সেনের গুপ্ত দপ্তরের অযোগ্যতা। দেখো তোমাদের লক্ষণ সেনের গুপ্ত দপ্তরের অযোগ্যতা, এই পয়েন্টটা নিয়ে এখন আলোচনা করব। দেখো কর্মতৎপরতাহীন লক্ষণ সেনের অদক্ষ গুপ্তচর বিভাগের বহিঃশত্রুর এই গতিবিধি ও পর্যবেক্ষণ ব্যর্থ হলেও বক্তিয়ারের বাংলা বিজয়ী সহজ হয়েছে। আমি দেখো তোমাদের কিন্তু অনেক ছোট ছোট করে তোমাদের বলে দিচ্ছি, যেন তোমাদের বোঝার জন্য যেন সুবিধা হয়, তোমরা সহজেই যেন সুন্দর করে তোমরা যেন পরীক্ষায় যেন লিখতে পারো। এজন্যই কিন্তু আমি তোমাদের ছোট ছোট করে তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করছি। তোমরা যেখানে না বুঝবে সেখানে অবশ্যই তোমরা প্রশ্ন করবে এবং তোমরা সুন্দর করে যে পয়েন্টগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি, এই পয়েন্টগুলো সুন্দর করে তোমরা খাতায় উঠিয়ে ফেলবে এবং সুন্দর করে খাতায় উঠিয়ে তোমরা এই পয়েন্টগুলো যদি তোমরা পড়ো, এই পয়েন্টগুলোর উপরে কিন্তু তোমরা কিছু না কিছু লিখতে পারবে। এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের কিন্তু মূল। দেখো গণ গণ অসন্তুষ্ট। দেখো লক্ষণ সেনের অত্যাচারী শাসনের ফলে জনগণের তার
অতিষ্ঠিত ছিল, ফলে এমন দুর্যোগ্যকালীন তখন কি করেছিলেন, তারা রাজাকে সাহায্য করার প্রয়োজন অনুভব করেনি। তাহলে দেখো, তারা রাজাকে কি করেছে, এই সময় তারা মনে করেছে রাজাকে সাহায্য করা যাবে না এইভাবে, তখন তারা এভাবে কিন্তু তারা গণ অসন্তুষ্ট। তো এভাবে কিন্তু তারা কি করেছে, যে লক্ষণ সেনের যে অত্যাচারের শাসকের ফলে তার যে জনগণের তার প্রতি কি ছিল, অসন্তুষ্ট ছিল, এবং ফলে তার এর গণযোগ্যের কারণে তার রাজাকে সাহায্য করার প্রয়োজন অনুভব করেনি। এখন দেখো, এই 5 নম্বরের পয়েন্ট নিয়ে এখন আমরা আলোচনা করব। তোমরা লিখে নাও। অরক্ষিত অরক্ষিত রাজধানী। দেখো, অরক্ষিত রাজধানী নদিয়া এই লক্ষণ সেনের অপরাজধানী হওয়ার সামরিক দিক দিয়ে তেমন সুরক্ষিত ছিল না, যা বখতিয়ারের বিজয়ের সহজ করে দিয়েছিল। তো দেখো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ছোট ছোট করে তোমাদের বোঝানোর কিন্তু চেষ্টা করছি, পয়েন্টগুলো তোমাদের ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করছি, যেন তোমরা অতি সহজে যেন বুঝতে পারো। দেখো, 6 নম্বরে দক্ষ তুর্কি সেনা। দেখো, দক্ষ তুর্কি সেনা, এই বখতিয়ার খলজি তার এই যে তুর্কি সেনাবাহিনী অত্যন্ত দ্রুতগামী কিন্তু তরিকর্ম ও সুকৌশলীয় ও চক্ষুষ বাহিনী হিসেবে বলে অতর্কিত আক্রমণের প্রতিরোধের ক্ষমতা লক্ষণ সেনের ও সৈন্যদেরকে ছিল না। এখন দেখো, 7 নম্বরের পয়েন্টটা দেখো। পরিষদ বর্গের পাশ্চাত্য স্মরণ। দেখো, পরিষদ বর্গের পাশ্চাত্য স্মরণ। দেখো, বিহারের বিজয়ের পর বখতিয়ার বাংলা আক্রমণ করতে পারে ও ভয়ে লক্ষণ সেন তখন কি করেছে, অমৃত ও মন্ত্রীবর্গের আগেই পূর্ববঙ্গে চলে যান। তাহলে পরিষদ বর্গের যে পাশ্চাত্য স্মরণ তখন কি করেছিলেন, বখতিয়ার খলজি তখন যে বাংলা আক্রমণ করতে পারেন, তখন তার ভয়ে লক্ষণ সেন কি করেছে, অমৃত ও মন্ত্রীবর্গের আগেই পূর্ববঙ্গে কি করেছে, চলে গিয়েছে। এখন 8 নম্বর পয়েন্ট তোমরা লিখে নাও। বখতিয়ারের মূল বাহিনী দ্রুততা।
দেখো 8 নম্বরে পয়েন্ট লেখো, বখতিয়ারের দেখো বখতিয়ারের মূল বাহিনীর দ্রুততা। দেখো বখতিয়ার মূল বাহিনীর দ্রুততা, এই 8 নম্বরের পয়েন্টটা তোমরা সবাই লিখেছো। এবং দেখো আমি তোমাদের কিছু আলোচনা করে দিচ্ছি। দেখো বখতিয়ারের একদিকে যখন 18 জন সৈন্য নিয়ে প্রাসাদে ঢুকে পড়েছিলেন, তখনই অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তার মূল বাহিনী নাগরিক ও তরুণতারে পৌঁছে যান। এমন তো অবস্থায় কোনো প্রতিরোধের ব্যবস্থা ছাড়াই লক্ষণ সেনের পালিয়ে যাওয়া ছাড়া উপায় থাকেনি। তারপর দেখো সর্বশেষে তোমাকে কি করতে হবে, উপসংখ্যা টানতে হবে। এখন এখানে কিন্তু আমি তোমাদের সংক্ষিপ্ত কিন্তু একটা প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করলাম। তুমি সংক্ষিপ্ত প্রশ্ন এখন তোমরা এভাবে তোমরা আলোচনা করতে পারো যে আলোচনার শেষে পরিপ্রেক্ষিতে বলা যায় যে ইসলামের ইতিহাসে বখতিয়ার বঙ্গ বিজয়ী একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে পরিচিত। অফুরন্ত আশাবাদী, উচ্চবিলাসী, অসীম সাহসী, বীর, নিরবনা, যুদ্ধ কৌশল ও চতুর শাসক হিসেবে এবং বাংলা মুসলিম শাসক প্রতিষ্ঠান হিসেবে তিনি ইতিহাসে চির উজ্জ্বল হয়ে থাকবেন। তাহলে আমি তোমাদের কিন্তু সংক্ষিপ্ত এখানে কিন্তু একটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমাদের বখতিয়ার খলজির বাংলা জয়ের কারণ কি ছিল, এখানে আলোচনা করলাম। এখন তোমাকে আরেকটা কোশ্চেন এখানে আমি আলোচনা করব, সেটা দেখো বখতিয়ার খলজির বিহার আক্রমণ 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 সম্পর্কে আলোচনা করো। এখন দেখো তোমাকে আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি, বখতিয়ার খলজি বিহার আক্রমণ সম্পর্কে আলোচনা করো। এখানে তোমাকে কি করতে হবে, ভূমিকা। দেখো বাংলার ইতিহাসে বখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি একটি অন্যতম নাম। তার মাধ্যমে
বাংলাতে মুসলিম রাজ্যের উত্থান ঘটেছিলেন। এর ফলে বাংলার এক নতুন দিগন্তর উন্মোচন ঘটেছে। এর কারণ বখতিয়ার খলজি শাসনে বাংলার গুরুত্বপূর্ণ সময় হিসেবে পরিচিত ছিলেন। এখন দেখো, বখতিয়ার খলজির ভূমিকা কিন্তু আমি আলোচনা করলাম। এখন দেখো, বিহার বিহার জয়। বিহার দেখো, বিহার বিজয়। বিহার কিভাবে বিজয় হয়েছিল এই সম্পর্কে এখন আমরা দেখব। দেখো, বখতিয়ার খলজি এক অন্যতম বিজয় অভিযানের হলেও বিহার আক্রমণে তিনি বেশ শক্তি সঞ্চয় করে আনুমানিক 1203 খ্রিস্টাব্দে তখন কি করেছিলেন, দুরন্ত পরিবিহার আক্রমণ করেন। উদস্ত পরিবিহার বৌদ্ধদের একটি আশ্রয় ছিলেন। এর চারদিকে প্রাচীন বেষ্টিত থাকার বখতিয়ার খলজি আশ্রয় মঠকে দুর্গ মনে করে অবরোধ করেন এবং বিনা পরিশ্রমে এটি অধিকার করেন। বখতিয়ার খলজি আশ্রয়ে থাকা মুখস্থ মণ্ডলী ব্যক্তিদেরকে শান্ত স্বভাবে দেখে অবাক হন। পরে তখন অবশ্যই তিনি তখন কি করেছে, জানতে পারেন যে স্থানটি তিনি দুর্গ বলে মনে করেছিলেন সেটি আসলেই দুর্গ ছিল না, সেটি ছিলেন বৌদ্ধদের বিহার বা শিক্ষা প্রতিষ্ঠান। এই বিহারে নাম অনুসারে মুসলমানগণ এই অঞ্চলের নাম দেন বিহার। আজকে আজও এই অঞ্চলে বিহার নামে পরিচিত। তাহলে দেখো, আমরা বিহার জয় সম্পর্কে কিন্তু আমরা এভাবে কিন্তু দেখেছি এবং বিহার কিভাবে জয় করেছে এইভাবে কিন্তু আমরা আলোচনা করতে পারি। তো এই বিষয়গুলো তোমরা ছোট ছোট করে জিনিসগুলো বোঝার চেষ্টা করবে এবং ছোট ছোট করে জিনিসগুলো বুঝে তোমরা নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে। আমি তোমাদের আবারও বলে দিচ্ছি যে বিহার কিভাবে জয় করেছিলেন। তাহলে এটা কিন্তু তোমাদের সর্বপ্রথম জানতে হবে যে বিহার কত সনে জয় করা হয়েছে। তাহলে এই সনটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে 1203 সন। 1203 সনে কিন্তু এটা কি করেছে, বিহার কিন্তু জয় করেছিল। এখন দেখো, বখতিয়ার খলজি এটা কি করেছিলেন, অন্যতম বিজয় অভিযানের হলেও বিহার তখন কি করেছিলেন, আক্রমণে তিনি বেশ শক্তি সঞ্চয় করে তিনি কিন্তু কি করেছে, আনুমানিক সে 1203 খ্রিস্টাব্দের ওদস্ত পরিবিহারে তখন কি করেছে, আক্রমণ করেছে। ওদস্ত পরিবিহার বৌদ্ধদেরকে একটি আশ্রয় ছিলেন এবং এর চারদিকে পাঁচের বেষ্টিত থাকা তখন কি করেছে, এই বখতিয়ার খলজি আশ্রয় মাটিকে দুর্গ করে করে অবরোধ করেন এবং বিনা পরিশ্রমে তার এর অধিকার করেছেন। বখতিয়ার খলজি আশ্রয়ে থাকা মুখস্থ মণ্ডলী ব্যক্তিদেরকে শাস্ত্রে তখন তারা কি করলেন, স্বভাবত দেখে অবাক হন। পরে তখন অবশ্যই তিনি তখন কি করেছেন, জানতে পারলেন যে স্থানটি তিনি দুর্গ বলে মনে করেনি। তখন সেটি আসলে দুর্গ ছিল না। তাহলে কি, এটা কিন্তু দুর্গ ছিল না, ছিল বৌদ্ধদের বিহার বা শিক্ষা প্রতিষ্ঠান। এই বিহারে আনুমানিক মুসলমানদেরকে অঞ্চলের নাম দেন বিহার। আর আজও এই অঞ্চলে বিহার নামে পরিচিত। তাহলে আজ কিন্তু সেটা কি নামে পরিচিত ছিল, বিহার নামে কিন্তু পরিচিত ছিল। এখন দেখো, এখন আমরা সর্বশেষে আমরা কি করতে পারি, উপসংখ্যা আলোচনা করতে পারি। দেখো, এখন দেখো উপসংখ্যাটা আমরা কিভাবে আলোচনা করতে পারি। দেখো, পরিশেষে বলা যায় যে
বখতিয়ার খলজি তার আধিপত্যদেরকে বিস্তারিত করার জন্য তখন বিভিন্ন অঞ্চলে দখল অভিযান নিয়োজিত নিয়েছিলেন হয়েছিলেন। তখন দেখো বিহার জয় ছিল তারই একটি অন্যান্য প্রয়াস। বিহার জয়ের মাধ্যমে এদিকে যেমন তার আধিপত্য প্রতিষ্ঠান হয়েছিলেন এই অঞ্চলে, অন্যদিকে তার কর্তৃত্ব পরিচয় মানুষ পেয়েছিলেন। মূলত এই জয় তার আধিপত্য ইতিহাসে নতুন এক মাত্রা সুযোগ্য করেছিলেন। তাহলে আমরা কিন্তু প্রশ্নগুলো কিন্তু এভাবে আলোচনা করতে পারি এবং আমরা এই প্রশ্নগুলো এভাবে আলোচনা করে এভাবে কিন্তু আমরা সুন্দর করে কিন্তু পরীক্ষায় কিন্তু আমরা লিখতে পারি। তাহলে দেখো আজকে আমি তোমাদের দুটা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করলাম। তো এই দুটো প্রশ্ন তোমরা পরবর্তী ক্লাসে কিন্তু সুন্দর করে তোমরা পরীক্ষার জন্য তোমরা সুন্দর করে প্রিপারেশন নেবে এবং কিভাবে প্রশ্নগুলো লিখবে এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে তোমরা খাতায় উঠিয়ে ফেলবে। দেখো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, ডিগ্রি দ্বিতীয় বর্ষ মেয়েরা যারা আছো তারা অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখবে এবং তোমাদের কিন্তু তৃতীয় পত্র কিন্তু আমি তোমাদের পাঠদান করছি। দেখো এখানে আজকে যে বিষয়গুলো আজকে আলোচনা করছি সেই বিষয়গুলো আমি আবার তোমাদেরকে শিরোনামগুলো আবার বলে দিচ্ছি। দেখো 1 নম্বরে যে প্রশ্নটা আলোচনা করেছিলাম, বখতিয়ার খলজি বাংলা জয়ের কারণ কি ছিল। দেখো এখানে ভূমিকা নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে দেখো বখতিয়ারের সহজ বাংলা জয়ের কারণ, কিভাবে বখতিয়ার খলজি সহজেই বাংলা জয়ে জয় জয় করেছিলেন সেই বিষয়টা এখন আমরা দেখব। কয়েকটা পয়েন্ট আমি তোমাদের লিখে দিয়েছি, এই পয়েন্টগুলো তোমরা একটু লক্ষ্য করো। 1 নম্বর পয়েন্টটা হচ্ছে ছদ্মবেশী আক্রমণ, এবং তোমরা এখনো কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যারা যারা লিখতে পারোনি তোমরা এখনো তোমরা লিখতে পারো। 2 নম্বরের পয়েন্টটা দেখো প্রচলিত পথে না আসা, তারা প্রচলিত পথে না এসে তারা কিন্তু পিছনের পথ দিয়ে এসেছিল। তারপর দেখো 3 নম্বরের পয়েন্টটা লক্ষণ সেনের গুপ্ত দপ্তরের অযোগ্যতা, 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর দেখো গণ অসন্তুষ্ট। 4 নম্বরে 5 নম্বরে অরক্ষিত রাজ রাজরানী। দেখো 5 নম্বরে কি অরক্ষিত রাজধানী, এটা রাজধানী হবে তোমাদের, একটু লেখাটা দেখো। অরক্ষিত দেখো অরক্ষিত রাজধানী। তারপর 6 নম্বরে দেখো দক্ষ তুর্কি সেনা, সাথে আছে পরিষদ বর্গের পশ্চাত্য স্মরণ। 8 আছে বখতিয়ারের মূল বাহিনীর দ্রুততা। আর শেষে কি আলোচনা করেছিলাম উপসংখ্যা, এই একটা প্রশ্ন। আর 2 নম্বরে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করেছিলাম দেখো 2 নম্বরের প্রশ্ন যেটা নিয়ে আলোচনা করেছিলাম যে বখতিয়ার খলজির বিহার আক্রমণের সম্পর্কে আলোচনা করো। বিহার কিভাবে আক্রমণ করেছিল এখানে কি আলোচনা করেছি, ভূমিকা নিয়ে আলোচনা করেছি। তারপর বিহার জয়, কিভাবে বিহার জয় হয়েছিল, সর্বশেষে উপসংখ্যা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের এই দুটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই দুটা প্রশ্ন তোমরা বাসায় বসে তোমরা করে ফেলবে এবং দেখো একে একে কিন্তু তোমাদের দুটা ক্লাসে কিন্তু 4টা প্রশ্ন কিন্তু হয়ে গিয়েছে। এর আগের ক্লাসেও আমি তোমাদের দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, আজকেও আমি তোমাদের দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো তোমরা এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে করে ফেলবে পরীক্ষার জন্য, সুন্দর করে তোমরা প্রিপারেশন নিয়ে
তোমরা পরীক্ষার জন্য এভাবে প্রিপারেশন নিয়ে ফেলবে, যেন পরীক্ষার সময় যেন তোমাদের কোনো সমস্যা যেন না হয়। কারণ এজন্য আমি তোমাদের প্রশ্নগুলো লিখে এবং লিখে দিয়ে তোমাদেরকে বোর্ডে দেখো, প্রত্যেকটা প্রশ্নের পয়েন্ট আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি তোমাদের বোঝার জন্য, যেন তোমরা সুন্দর করে বুঝতে পারো। তো আজকে আমি তোমাদের ক্লাস আর বেশি এগিয়ে যাব না, কারণ হচ্ছে তোমাদের 2টা প্রশ্নের উপরে তোমরা আর কোনো প্রশ্ন তোমরা নিতে পারবে না, যেন তোমরা সহজেই যেন ছোট ছোট প্রশ্নগুলো যেন তোমরা সহজেই যেন গুছিয়ে নিতে পারো। এজন্য আমি তোমাদের ছোট ছোট করে সুন্দর করে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করছি। এবং তোমরা এই প্রশ্নগুলো তোমরা খাতায় উঠিয়ে রাখবে, এবং পরবর্তীতে যে প্রশ্নগুলো আমি তোমাদের করাচ্ছি এই প্রশ্নগুলো তোমাদের বোঝার জন্য সুবিধা হবে। তো এই জন্য আর তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না যে কি কি প্রশ্ন তোমরা পড়েছো, তাহলে তোমাদের আর কোনো সমস্যায় তোমাদের করতে হবে না, কারণ ওই খাতাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো আমি তোমাদের পড়িয়েছি, এই প্রশ্নগুলো তোমাদের যে প্রশ্নগুলো লিখে দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা পয়েন্টগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখবে। তো যাই হোক, আজকে তোমাদের ক্লাস আমি এখানে শেষ করতে চাচ্ছি। তোমরা পরবর্তী ক্লাসে তোমরা সবাই জয়েন করবে এবং ক্লাসগুলো সবাই দেখবে, এবং এই সিরিয়াল অনুযায়ী তোমরা পড়াগুলো ধরে রাখবে। এবং প্রত্যেকটা অধ্যায় নিয়ে কিন্তু আলোচনা করছি, এবং প্রত্যেকটা অধ্যায় নিয়ে তোমাদের মাঝে আমি আলোচনা করব, এবং একে একে তোমাদের সিলেবাস পুরোটাই আমি শেষ করে দেব। তো তোমরা এভাবে ক্লাসগুলো দেখো এবং ক্লাসগুলো করার চেষ্টা করো, পরবর্তীতে যেন তোমাদের কোনো সমস্যা না হয়। এজন্য তোমাদের কি করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, এবং কিভাবে তোমাদের ভালো করে তোমরা এগিয়ে যেতে পারো ওইদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে, এবং পরীক্ষায় যেন তোমরা সবাই ফুল অ্যান্সার করতে পারো, এটা তোমাদের মাথায় কিন্তু রাখতে হবে। এবং তোমরা অনেক মেয়েরাই কিন্তু বলো যে পরীক্ষায় তোমরা ফুল অ্যান্সার করতে পারো না, লিখে শেষ করতে পারো না, সবাই বলো যে প্রশ্ন কমন পড়ে কিন্তু আমরা লিখে শেষ করতে পারি না। এর জন্য আমি তোমাদের কিন্তু বারবার বলি, বাসায় তোমরা বসে দেখে দেখে বই দেখে দেখে তোমরা লিখো, এবং সবাই তোমরা বসে 3 ঘন্টার পরীক্ষা, তোমরা বাসায় বসে 3 ঘন্টা মডেল টেস্ট অনেক প্রশ্ন আসছে নিয়ে বসে তোমরা দেখে দেখে লিখে 3 ঘন্টায় লেখার চেষ্টা করবে। তো আজকে আমি তোমাদের ক্লাস আর বেশি এগোতে চাচ্ছি না, আজকে তোমাদের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।